নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে অগ্রাধিকার ভিত্তিতে ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। বেলা 11:30টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। বলেন, নারী নিপীড়ন করলে শাস্তি হয় না, এটা সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, এজন্য দেশে নারী নিপীড়ন বেড়েছে। পরে ক্যাম্পাসে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। এদিকে একই দাবিতে বেলা 12টার দিকে টিএসসিতে প্রতিবাদ সমাবেশ করে চিকিৎসক ঐক্য পরিষদ। এতে অংশ নেন চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1:30টার দিকে বুয়েটের শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সকালে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার আমলে কোনো আইন ছিল না এবং দোষীরা দোষ করে ছাড়া পেয়ে যেত। ধর্ষকরা, এবং একটু আগে স্যার বললেন যে 100 সেঞ্চুরি করে একজন পার পেয়ে গেছে, তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্দেশ্য কি ছিল? যাতে আমরা প্রপার ন্যায় বিচার পাই, কিন্তু বর্তমানে আমরা সেটা পাচ্ছি না। হয়তো ঘরে বসে থাকি, তাহলে তো ওদের তো এজেন্ডাটা বাস্তবায়িত হয়ে গেল। ওরা তো এটাই চায়, ওরা তো নারী স্বাধীনতা বা নারীর ক্ষমতায়ন চায় না। যত বেশি নারীরা নিরাপত্তা, হুমকি, ভয় থাকবে, তারা তাদের স্পেসটা সংকুচিত হবে, তারা বাইরে আসবে না। এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার একটাই বড় উদ্দেশ্য, যে নারীদেরকে তাদের আবদ্ধ করে রাখতে। মাগুরায় শিশু ধর্ষকের বিচারের আদালত চত্বর ঘেরাও করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, শিক্ষার্থীরা ঠিক কি উদ্দেশ্যে আদালত ঘেরাও করেছেন, অর্থাৎ তারা কি বলছেন এই বিষয়ে, আদালত ঘেরাওয়ের বিষয়ে, আর নিরাপত্তার বিষয়টি একটু জানাবেন আদালতের। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত 5 মার্চ কিন্তু যে মাগুরাতে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেটির কিন্তু বিচারের দাবিতে যে মাগুরাতে যে সাধারণ ছাত্র রয়েছে এবং এর সাথে যে জনসাধারণ রয়েছেন, তারা কিন্তু যে মাগুরা যে জজ ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে, সেই আদালতের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছেন। এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এখন পর্যন্ত। এখানে এই বিক্ষোভকারীদের সাথে কথা বলছেন এখানকার যে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু এই বিক্ষোভকারীদের সাথে কথা বলছেন। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে। এখানে কিন্তু সকাল 11টা থেকেই কিন্তু বিক্ষোভকারীরা যে এই শিশুটি ধর্ষণ হয়েছিল, এই ধর্ষণের এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে কিন্তু এখানে আদালত প্রাঙ্গণের যে মূল ফটক রয়েছে, সেই ফটকের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এখানে কিন্তু আপনি দেখতেই পারছেন আমার সামনেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে এটি একটি আদালতের প্রক্রিয়া, আদালতের মাধ্যমেই কিন্তু বিচার কাজ সম্পাদন হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই শিশু ধর্ষণের ঘটনায় মাগুরাতে কিন্তু 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছিলেন। ধর্ষণকারী যে মা রয়েছেন, তিনি কিন্তু 4 জনকে আসামি করে মামলা করেছিলেন। সেই আসামি 4 জন কিন্তু আদালতে আজ হাজির করার কথা ছিল বলে আমি জানতে পেরেছি। মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তার কাছ থেকে আমি জানতে পেরেছি। তবে এই আদালতের সামনে কিন্তু সকাল থেকেই বিক্ষোভকারীরা বিক্ষোভ করার কারণে কিন্তু আদালতের যে ম্যাজিস্ট্রেট আদালত রয়েছেন তার কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তো এখন সেনাবাহিনী রয়েছেন, তাদেরকে যে বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন যে এটি একটা আদালতের প্রক্রিয়া, তারা সেই প্রক্রিয়া মেনেই কিন্তু বিচার কাজ সম্পাদন হবে। কিন্তু যে এখানে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা দাবি করছেন যে এর সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ, সেটি প্রয়োগ করার জন্য তারা দাবি করছেন। তবে এখানে সেনাবাহিনী এখন পর্যন্ত রয়েছেন, বিক্ষোভকারীরা কিন্তু এখনো এখানে বিক্ষোভ করে যাচ্ছেন। তারা কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। বিক্ষোভকারীরা বলছেন যত পর্যন্ত এই ধর্ষণকারীর শাস্তি না হবে তত পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবেন। আমি বিক্ষোভকারীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে বলেছেন যে তারা যদি এর সাথে যারা জড়িত ছিলেন তাদের যদি বিচার না হয়, তারা কিন্তু এইখানেই তারা বিক্ষোভ পরিচালনা করবেন এবং তারা এখান থেকে সর্বোচ্চ শাস্তি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ ছাড়বেন না বলে আমাকে জানিয়েছেন। এই ছিল মাগুরা থেকে যে শিশু ধর্ষণ হয়েছিল, সেই শিশু ধর্ষণের সর্বশেষ পরিস্থিতি।
মাগুরায় শিশু ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা আদালত ঘেরাও করেছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন। ডক্টর জোবাইদা নাসরিন, আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি যে জঘন্য ধর্ষণের ঘটনাগুলো দেখছি, এতে সারা দেশব্যাপী জনগণ আসলে ফুঁসে উঠেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ফুঁসে উঠেছে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন যে আসলে ধর্ষণের মূল কারণটা আসলে কি, এবং যে শিশুটি ধর্ষণ হলো তার আসলে বিচারটা পাওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। প্রথমত, এই ধর্ষণের ঘটনাটির বা ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষণের প্রতিবাদে যে সময়টায় ফুলে উঠেছে, বিক্ষোভে পরিণত হয়েছে, অনেকগুলো ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে। বিশেষ করে যখন আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, তখন কিন্তু সারা দেশ জুড়েই নারী নিপীড়ন, নারীর বিরুদ্ধে নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে পুরো ক্যাম্পাস চলছে এক ধরনের, আমি মনে করি, আন্দোলন। এখন দেখুন, কয়েকটি বিষয় হয়েছে। একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় একজন কর্মচারী কর্তৃক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং এর পাশাপাশি গত 3 দিন আগে আমরা দেখেছি যে মাগুরাতে একটি ছাত্রী, ছোট্ট মানুষ, 8 বছর বয়সে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এখন দেখুন, নারীর প্রতি সহিংসতা কিন্তু একটা চলমান প্রক্রিয়ার মতোই হয়ে গেছে, যেখানে আসলে আগে সময় আমরা দেখেছি বিচারহীনতা এবং বিচার না দেওয়ার সংস্কৃতি, বিচার না পাওয়ার সংস্কৃতি, এটি প্রভাবিত করেছে বিচার না দেওয়ার সংস্কৃতিতে। এবং সাম্প্রতিক সময়ে গত 1 বছর খানেক আগে আমি নিজে একটি গবেষণা কাজ করেছি যে কেন বাচ্চা নারী শিশুরা নিপীড়নের শিকার হয়, বিশেষ করে ধর্ষণের শিকার হয়। সে কেন ধর্ষক ছোট বাচ্চাকে আসলে ধর্ষণের জন্য আপনার টার্গেট করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বড় অংশ শিশু ধর্ষণের শিকার হয় পারিবারিক বলয়ে, যে আত্মীয় স্বজন দ্বারা এবং এটি বোনের শ্বশুর বাড়ির লোকজন দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে। এবং এটি বলে না, কারণ মানুষজন মনে করছে যে এটির সঙ্গে দুটো মেয়ের ভবিষ্যৎ জড়িত আছে, যে কারণে এগুলো পাবলিক পরিসরে আলোচনা আসে না। এখন দেখুন, এই যে একটা পাবলিক সিক্রেসির নামে, এই যে একটা সামাজিক সিক্রেসির নামে আমরা এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, পরিবার থেকে দেওয়া হয়, সমাজ থেকে দেওয়া হয়, যে কারণে এই যে একটা একদিকে হলো গোপনীয়তার রাজনীতি, চাপিয়ে রাখার রাজনীতি, অন্যদিকে হলো যে আপনার বিচার না পাওয়ার রাজনীতি এবং বিচার না দেওয়ার বিষয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের নিরুৎসাহিত করা হয়। তো এই যে বিষয়গুলো আসলে কি হয়, এই বিষয়গুলোর মধ্যে এক ধরনের অপরাধ মনস্কতা তৈরি হয়। আপনার যে যারা এই ধর্ষণ করছে, যারা নিপীড়ন করছে, তারা আশকারা পায় সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং পারিবারিকভাবে, কারণ তারা জেনেই যাচ্ছে যে এই ধরনের ঘটনা করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটলে আসলে কোনো ধরনের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে কোনো ধরনের বিচারের মোকাবেলা তাদের করতে হচ্ছে। এই বিচারের বিষয়টা একটি বিষয় বলি, যে স্পেসিফিক ভাবে যদি বলি যে মাগুরার ধর্ষণের ঘটনাটা 6 মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশ আছে বিচারটি করার, এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আসলে দেখুন, আমাদের অভিজ্ঞতায় বলে যে এই ধর্ষণ মামলাগুলো কিন্তু বেলেবল না, কিন্তু আমাদের দেশে যেটা হয় যে জামিনে মুক্তি পেয়ে যায়। জামিনে মুক্তি পেলে যেটি হয়, তারা যেটা জামিনে মুক্তি পাওয়ার পর যেটি করে সেটি হলো, যিনি অভিযোগকারী তার উপর নানা রকম চাপ প্রয়োগের চেষ্টা করে এবং নানাভাবে তাকে পুনরায় হ্যারাস করার চেষ্টা করেন, তার পরিবারকে নানা রকম হুমকি, নানা রকম ধরনের আপনার সামাজিক হেনস্থা শিকার হতে হয়। তো এবং এই যে মামলাটা করে কিন্তু শেষ না, মামলার পেছনে যুক্ত থাকা, মামলার পেছনে অর্থকড়ি থাকা, মামলার পেছনে আপনার গার্ডিয়ানশিপ থাকা, মামলাকে ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেগুলো নজরদারিতে রাখা, এবং পাশাপাশি আপনার যে যখন অভিযুক্ত বের হয়ে যাবে তখন সেটিকে ফেস করা, সবকিছু কিন্তু আপনার আমাদের তদারকি করা হয় না, যে কারণে যারা আপনার ছাড়া পেয়ে যান, যারা বেল পেয়ে যান, তখন তাদের ভয়েও কিন্তু তটস্থ হয়ে যায় পরিবার। এখন এই কারণে বিচারের আমাদের এখানে সুযোগ আছে, বিচার প্রাপ্তি আমাদের 6 মাসের মধ্যে বিচার হওয়ারও বিষয় থাকে, কিন্তু আদতে দেখা যাচ্ছে আমাদের ধর্ষণ মামলাগুলোর রায় কিন্তু 7%-এর নিচে, যেগুলোর রায় হয়েছে এবং যেগুলোতে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং এখানে দেখুন, পরিবার বেশিরভাগ ক্ষেত্রে মেয়েটি বিপরীত অবস্থান নেয়, সমাজ নেয় এবং রাষ্ট্রে আইনও নেয় কিন্তু। সুতরাং আইন আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে যে ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে একজন যিনি ধর্ষণের শিকার হচ্ছে সেই পরিবারকে, সেটি পেরিয়ে আসলে জাস্টিস তার কাছে থাকাটা আশাটা খুব দূর হয়ে ওঠে। কিন্তু এবারে বাস্তবতা ভিন্ন। আমি বলছি যে গণঅভ্যুত্থান হয়েছিল ন্যায় বিচার, সমতা, আপনার সকলের জন্য
বৈষম্যহীন একটা বিষয় তৈরি করার জন্য, সেখানেও যদি আমরা এই বিষয়গুলো দেখি তখন কিন্তু আমাদেরকে এক ধরনের আগের মতোই মনে হচ্ছে যে আগের মতোই সবকিছু আছে, জাস্টিস কোথাও নেই। যে কারণে এই আন্দোলন, যে কারণে এই বিক্ষোভ, এবং যে কারণে আলটিমেটাম দিয়েছে ছাত্রীরা যে 24 ঘন্টার মধ্যে এটা বিচার পেতে হবে। তারাও জানে যে 24 ঘন্টার মধ্যে দিয়ে বিচার সম্ভব না, কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় যেটা ক্ষোভ, যে আর কতদিন এটা হবে, যে একটি ছোট্ট মানুষ যে 3জন দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। তো এই যে একটা সেটাই ছোট হোক বড় হোক, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারই সব বিশ্ববিদ্যালয়ে তার কর্মচারীদের নিগৃহীত হয়েছে, সামগ্রিক অবস্থা নারীর প্রতি যে অনিরাপত্তা বোধ তৈরি করেছে, এবং সেই জায়গাটিকে আসলে স্পষ্ট আমাদের দেখতে হবে, এবং এটি কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হবে। শুধুমাত্র যে আইনি আপনার বিচারের মধ্যে দিয়ে সেটি বন্ধ করা সম্ভব, এটা কিন্তু আমি মনে করি না। জি, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, যথাযথ প্রয়োগ ছাড়াও নারীর সহিংসতার প্রতি যে ট্যাবুগুলো রয়েছে সেগুলো আসলে দূর করতে হবে। অধ্যাপক ডক্টর জোবেদা নাসরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি মুমূর্ষ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ঢাকা মেডিকেল থেকে সেখানে স্থানান্তর করা হয় তাকে। এর আগে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক, 2 দিনেও তার জ্ঞান ফেরেনি, রাখা হয়েছে ভেন্টিলেশনে। এদিকে এই ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরায় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকেও আদেশ দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা নিশ্চিতে সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে সকালে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির নাম পরিচয় সহ ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান শিশুটির সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও আর্জি। গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকা বাগে জান্নাত মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে 7 বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার রাতে গণপিটুনি দিয়ে অভিযুক্তকে পুলিশে দেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করতেন। সবশেষ এক শিশুর শ্লীলতাহানির বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারলে স্থানীয়রা তাকে পিটুনি দেয়। এছাড়া একই উপজেলার বরমি দরগারতলা এলাকায় আরেক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে আরমান হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। পরে অভিযুক্তকে আটক ও তার মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় হাইকোর্ট থেকে নির্দেশনা হয়েছে। সে বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, হাইকোর্ট থেকে যে রিটগুলো হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন, কি আছে সেখানে? জি ধন্যবাদ আপনাকে। দেখুন, হাইকোর্টে সাধারণত আজকে যে এই মাগুরার এই শিশু ধর্ষণের শিকার এই ঘটনাটিকে নিয়ে যেটি হয়েছে এটি খুব একটা দেখা যায় না। আজকে আদালত একই বিষয়ে ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু 2টি আদেশ দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে আদালত এই বিষয়টিকে নিয়েছে। প্রথমে এটি ব্যারিস্টার মাহসিব হোসেন তিনি এই বিষয়টি আদালতের নজরে আনেন। আজকে যেহেতু সারা দেশে এই নিয়ে সব গণমাধ্যমে খবর এসছে এবং তখন আদালত স্বপ্রণোদিত হয়ে, যেটা আইনের ভাষায় সুমোটো বলে, সেই স্বপ্রণোদিত হয়ে কিন্তু আদেশ দেন যে এই ঘটনায় এই শিশুটির, এবং শুধু শিশুটি না, শিশুটির যে বড় বোন তার বয়সও 14 বছর, আইন অনুযায়ী সেও শিশু, এই 2 জনের ছবি গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে যত জায়গায় ছবি প্রচার হয়েছে, অনেকে ছবি প্রকাশ করে দিয়েছেন, সেইগুলো সব নামাতে হবে এবং বিটিআরসিকে 24 ঘন্টার মধ্যে এটিকে নামানোর জন্য ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। এটি প্রথমে আদেশ দেন, কিন্তু এই প্রথমে যখন এই সুমোটো রুল নিয়ে, সুমোটোর বিষয় নিয়ে যখন শুনানো হচ্ছিল, ঠিক কিছুক্ষণের মধ্যে আরেকজন আইনজীবী অ্যাডভোকেট হামিদুল ইসলাম তিনি যখন
এই বিষয়টি নিয়ে আবার আদালতে যান, তিনি সেখানে জনস্বার্থে একটি মামলা দায়ের করেন। তিনিও একই বিষয় নিয়ে যাওয়ার পরে আদালত আবারও এই বিষয়টিতে শুনানি করেন এবং সেখানে আদালত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু অর্থাৎ নির্দেশনা দিয়েছে। প্রথমত হচ্ছে সবার আগে গুরুত্ব দিয়েছেন যে যারা এই ছবি প্রকাশ করেছে তাদের যতজনকে সম্ভব আইডেন্টিফাই করতে বলেছেন এবং এখানে কিন্তু পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একই সাথে বিটিআরসি, নারী ও শিশু যে বিভাগ রয়েছে তাদেরকে অনেকগুলো সরকারি দপ্তরকে একসাথে করেই কিন্তু আদেশটি দেওয়া হয়েছে। একই সাথে এটি বলা হয়েছে যে এই যে বিচার, অর্থাৎ আপনি জানেন যে যখন ক্রিমিনাল আইনের একটি নিয়ম রয়েছে যে 180 দিনের মধ্যে ট্রায়াল অর্থাৎ বিচারিক আদালতের বিচার শেষ করা, কিন্তু আমরা সচরাচর যেটি দেখি এখানে বিভিন্ন সময় তদন্ত কর্মকর্তার পরিবর্তন হয়, তদন্তে নানান ধরনের কারণ উল্লেখ করে তদন্তকে দীর্ঘায়িত করা হয়, অনেক সময় বিচারকরা ঠিক মতো জান না, নানান ধরনের কারণে 180 দিনের ভিতরে ট্রায়াল শেষ করা যায় না। আদালত আজকে সরাসরি নির্দেশ দিয়েছে কুমিল্লার মাগুরার এই শিশু ধর্ষণের এই ঘটনাটিকে অবশ্যই এই মামলা 180 দিনের মধ্যে বিচারিক আদালতকে শেষ করতে হবে, সেই নির্দেশনা আদালত দিয়ে দিয়েছেন। একই সাথে আদালত এও বলেছেন যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই বিষয়গুলোতে যাতে আইনি সর্বোচ্চ সহযোগিতা করা যায়, সেই ক্ষেত্রে কি কি করা যাবে এই নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। একই সাথে আদালত সমাজসেবা দপ্তরকে 2 জন কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন যেন এই শিশুর অর্থাৎ মাগুরার যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় এই শিশুর পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে 2 জন কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন। এখন সব মিলিয়ে আজকে এই বিষয়টি নিয়ে আদালত খুবই গুরুত্বের সাথে দেখেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ, এবং তারা যেটি বলেছেন যে এই বিষয় নিয়ে আগামী 3 দিনের ভিতরে আদালতকে কিন্তু আবার আপডেট দিতে হবে যে সর্বশেষ কি কি আপডেট আসলো এই বিষয়টিতে, রাষ্ট্রপক্ষকে সেই নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে মাগুরার এই ঘটনা ব্যাপকভাবে আজকে আদালত অঙ্গনে আলোচনায় এসেছে, আইনজীবীরা অনেকে এসেছেন বিষয়টি নিয়ে। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে এখানে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকেও কিন্তু আজকে এই বিষয়টি ব্রিফিং করা হয়েছে ঘন্টাখানিক আগে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাগুরার আদালতে আইনজীবীদের দিয়ে একটি টিম গঠন করা হয়েছে যারা এই শিশুর যতটা সম্ভব এবং যেখানে যতটুকু দরকার আইনি সহায়তা দেওয়ার জন্য এই যে আইনজীবীদের টিম সেটি কাজ করবে। এই নির্দেশনা তারেক রহমান দিয়েছেন বলে কিছুক্ষণ আগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এই বিষয়টি প্রথমে যে আইনজীবী ব্যারিস্টার মাসিফ হোসেন আদালতের নজরে এনেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তিনি এই ঘটনাটি আজকে আদালতের নজরে আনলেন। তিনি বলেছেন যে মাগুরার যে ঘটনা সেটি শুধুমাত্র যে আইনগত ব্যত্যয় ঘটেছে বা শুধুমাত্র যেই আমাদের দেশের যে নৈতিক অবক্ষয় সেটিকে নির্দেশ করে না, একই সাথে এখানে আইনেরও দিক রয়েছে এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ প্রশাসনিক অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সচরাচর আমরা সবাই বলি কিন্তু আদালতের কড়া নির্দেশনা ছাড়া অনেক সময় প্রতিপালন হয় না। যার কারণে ধন্যবাদ জাহিদুল বাশার। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। আওয়ামী লীগ সরকারের আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের চিহ্নিত করতে 4 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। এরই মধ্যে যুগ্ম সচিব পদমর্যাদার 1 কর্মকর্তা সহ 3 জনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। তাদের 15 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শাও নোটিশ পাওয়া 3 বিচারক হলেন ঢাকা সিএমএম কোর্টের বিকাশ কুমার সাহা, রেজাউল করিম ও আসাদুজ্জামান নূর। গত 1.5 দশকে বিচারকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা ধরনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করল আইন মন্ত্রণালয়। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন। নিবন্ধন পেতে ঈদের পর ইসিতে যাচ্ছে নাগরিক পার্টি। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে 3। চাঁদপুরে দগ্ধ 6 জন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি মজিবুর রহমান ও উত্তরা জোনের এসি জাবেদ ইকবালকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক মেয়র আতিকুল ইসলাম, 3 পুলিশ সদস্য সহ 10 জনের বিরুদ্ধে করা উত্তরায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 12ই মে ধার্য করেছেন আদালত। সেদিন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ নিয়ে বিস্তারিত জানান। এর আগে এ মামলার 10 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। মাদারীপুরে অবৈধ বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে 2 ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
সকালে ৪৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন নিহত সাইফুল ও অলিল সর্দারের মা সুফিয়া বেগম। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার কোয়াচপুরে অবৈধ বালুর ব্যবসা নিয়ে সাইফুল সর্দার ও মোহাম্মদ শাহজাহান মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মসজিদের ভেতরে সাইফুল ও তার ছোট ভাই আতাউর সর্দার আশ্রয় নিলে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয় 2 ভাইয়ের। পরে হাসপাতালে মারা যান আরও একজন। সংঘর্ষের সময় আগুন দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িঘরে। আহত হন অন্তত 6 জন। রাজধানীর শাহজাহানপুরে এক মুদি ব্যবসায়ীর হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে নিজ দোকানের সামনেই এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, মুদি ব্যবসায়ী রুহুল আমিনের দোকান শাহজাহানপুরের পানির পাম্পের কাছে। সকালে তিনি সেখানে পৌঁছানোর পর অজ্ঞাত 2-3 জন দুর্বৃত্ত তার চোখ বেঁধে 2 হাতের রগ কেটে দেয়। এছাড়া পায়ে ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, এরই মধ্যে সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে। আহত রুহুল আমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ মেয়ের মৃত্যুর পর এবার মারা গেলেন মা রূপালী বেগমও। ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিনি মারা যান। তার শরীরে 34% পুড়ে গিয়েছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3 জনে। এর আগে শনিবার সকালে মৃত্যু হয় রূপালী বেগমের 18 মাস বয়সী শিশু সুমাইয়ার। শুক্রবার রাতে মারা যান দগ্ধ রিকশা চালক মোহাম্মদ হান্নান। দগ্ধ আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধরা হলেন পোশাক কারখানার কর্মী নূরজাহান আক্তার লাকি, তার 3 সন্তান সাব্বির, সামিয়া ও জান্নাত এবং প্রতিবেশী সোহাগ। স্বজনরা জানান, গেল 3 মার্চ রাতে সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম খলিলের টিন শেড বাসায় এই আগুন লাগে। এতে 2টি পরিবারের নারী ও শিশু সহ 8 জন দগ্ধ হন। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোররাতে শহরের কোরালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির সময় গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় রান্নাঘর ছাড়াও আশেপাশের আরও 3টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হন 6 জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। এটা বাস্ট হয়েছে। বাস্ট হইয়া একের সব দরজা আটকানো খুলতেও পারে না, যে 4 জন ব্যাকুন ফুলছে। পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনের পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল থেকে কাজে যোগদান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএসইসি কার্যালয়ে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়। তবে যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা কেউই অফিস করছেন না। এদিকে চলমান সংকট নিরসনে বিএসইসি চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেছেন ডিএসসি, সিএসসি, ডিবিএস, ডিবিএল সহ পুঁজিবাজারের 7টি সংস্থা। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।